তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। গতকাল মধ্যরাতে আমরা একটা নোটিশ পেয়েছি যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়েছে যে দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। মাননীয় স্পিকার, এখানে দুই ধরনের বিষয় রয়েছে। এক, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটার সাথে আইন মন্ত্রণালয়ের একটা সংযোগ আছে, আবার জ্বালানি মন্ত্রণালয় তাদের একটা কজ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন যে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডারের বিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন করার মতো পরিবেশ না থাকে, অর্থাৎ প্যান্ডেমিক হয় বা অ্যাক্ট অফ গডের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, সেই সময়টাতে 1 বছরের জন্য একটা অ্যাডহক কমিটির বিধান করণের সময়টাতে করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই জায়গাটাতে কোনো অ্যাক্ট অফ গড বা প্যান্ডেমিক না থাকা সত্ত্বেও নির্বাচন না দিয়ে তখন একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটিতে এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলছি, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন, এই বিষয়টা অ্যাড্রেস করবে, তখন মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখতে পারবে। সেটা হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়। আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা নোটিশ নিয়ে আসব, কিন্তু যেহেতু আজকে জ্বালানি মন্ত্রী উপস্থিত আছেন, আইনমন্ত্রী উপস্থিত আছেন, আপনি চাইলে তাদের থেকে এই বিষয়ে একটা সুরাহা, একটা তাদের বিবৃতি আপনি তাদেরকে দেওয়ার জন্য আপনি আহ্বান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী বিষয়ে অ্যাড্রেস করতে চান। দয়া করে মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকেও ধন্যবাদ যে উনি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে এনেছেন। উনি দুইটি বিষয় বলেছেন, প্যান্ডেমিক অ্যান্ড অ্যাক্ট অফ গড। যেটা আনেননি সেটা হলো ফর এনি আদার রিজনেবল কজ, আইনের মধ্যে আছে, ওই পার্টটা উনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই সংসদের, অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন, তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। মাননীয় স্পিকার, বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, এইটাকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, 29 তারিখে সেই বারের নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন।
সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক, এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সেখানে হস্তক্ষেপের মধ্যে যাচ্ছি না। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। আমি যেই আসন থেকে নির্বাচিত হয়েছি সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক একজন নক্ষত্রের জন্ম হয়েছিল, যার জন্ম না হলে 1947 সাল হতো কিনা তাদের আন্দোলন না থাকলে জানি না, কারণ তিনারা নিজের জীবনকে বাজি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এবং আল্লাহ পাকের কাছে অশেষ জানাই যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছেন। মাননীয় স্পিকার, হাজী শরিয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্যে, এদেশের মানুষ ছিল নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রুলার চালিয়ে যাচ্ছিল। তখনই এই বাংলার বুকে হাজী শরিয়তুল্লাহর আগমন হয় এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল। এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা 1971 সাল পেয়েছি। হাজী শরিয়তুল্লাহরা যদি 1947 না এনে দিত, তাহলে আমরা 1971 সাল পেতাম না। মাননীয় স্পিকার, আজ দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়। আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি। আমাদের সংসদের ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে, বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। এবং আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজ আপনি যেখানে বসেছেন আপনার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই এটা তাদের অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথার উপরে যদি আবার তাকাই, তাহলে দেখি ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেখলে আমাদের ভালো লাগে, এগুলো আমরা ফেরত পেয়েছি। সরকারি দলের প্রশংসা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যখন তাদের প্রশংসা করা দরকার আমরা দাঁড়িয়ে প্রশংসা করব, যদি তাদের কোনো ভুল দিকে সেটা দাঁড়িয়েও এই বেঞ্চের থেকে আমরা তাদের প্রতিবাদ করব। এটাই আমাদের কাজ। মাননীয় প্রধান, আজ দাঁড়িয়েছি, হয়তো আমার কথা অনেক লম্বা, আমি জানি না আপনি আমাকে সময় দিবেন কিনা, কিন্তু আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়েছি, বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন, নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার ইমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর
কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় স্পিকার, এই কথাগুলো বলতে গিয়ে অনেক কথা হারিয়ে যাচ্ছে। এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো। তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। জি, 2 মিনিট বাড়ানো হলো, আরো বলেন। আজকে যে please। সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো হানজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আরেক দিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এই জন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা এই দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মানা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই। আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।